তুহিন এবার চোখের কোণে এক ঝলক তীব্র দৃষ্টিতে ছেলেদের দিকে তাকায়, যেন তার ভেতরে কিছু ক্ষিপ্ত জেগে ওঠে। তার কণ্ঠে যেন শোনার ভয়ানক উত্তেজনা। ওদেরকে শেষ করে দাও। রুহির ভেতরে যেন আগুন জেগে ওঠে। এই অবস্থা আর সহ্য করা সম্ভব ছিল না। সে ঠিক করলো এবার সে তার প্রতিবাদ জানাবে। ছেলেগুলো যখনই রুহির কাছে আসতে যাবে তখনই সে তাদেরকে প্রতিহত করে, কিন্তু ঠিক তখনই আকাশ এবং মেঘলা দ্রুত তাদের দিকে চলে আসে। ছেলেদেরকে চলে যাওয়ার পরও রুহি শান্ত হতে পারেনি। রুহি পাগলের মতো আচরণ করতে থাকে। সে মেঘলাকে বলে, ওরা আমাকে পাগল বলেছে মেঘ। আমি ওদের রক্ত দিয়ে শান্তি পাবো। আমি ওদের শেষ করে দিব। তার চোখে এক ভীষণ উত্তেজনা দেখা যাচ্ছিল। তুহিন বলেছিল আমাকে শেষ করে দিতে, তাই না? আমি তুহিনের কথা না শুনে কিভাবে থাকতে পারি? রুহির মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে, কিন্তু যখনই সে সামনের দিকে যাবার চেষ্টা করছিল তখন মেঘলা দ্রুত এসে তাকে থাপ্পড় মারে। রুহি স্তব্ধ হয়ে যায়। মেঘলা রেগে গিয়ে বলে, কিসের তুহিন? কোথায় তুহিন? পাচ্ছিস তুই? হ্যাঁ, তুই পাগল হয়ে গেছিস। তুই জানিস এটাই সত্যি যে তুই পাগল হয়ে গেছিস। রুহির চোখে জল এসে যায়। সে কান্না করে। তুহিন কোথায়? কোথায় তুহিন? এদিকে রুহির মাথায় ঘোরপাক খাচ্ছিল। সে বারবার পাগলামি শুরু করে। হঠাৎ তার চোখে যেন তুহিনকে দেখতে পায়। সে মেঘলাকে বলতে থাকে, ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ না? ওই যে তুহিন দাঁড়িয়ে আছে। রুহি যখন পাগলের মতো কথাবার্তা বলতে থাকে তখন তুহিন ধীরে ধীরে তার কাছে আসে। সে রুহিকে আলতো করে জড়িয়ে ধরে, তার কপালে এক চুম্বন দিয়ে বলে, সবাই আমাদের আলাদা করার চেষ্টা করছে, কিন্তু আমরা যদি চাই তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। রুহি তার চোখের জল নিয়ে তুহিনের দিকে তাকায়। তুহিন এক টানে তাকে আরো কাছে টেনে নেয়। তার চোখে অদ্ভুত এক আবেগ। তুই কি আমাকে ছেড়ে যেতে চাস? তুই কি আমার থেকে আলাদা হতে চাস? রুহির গলা শুকিয়ে যায়, তার শরীরে শীতল অনুভূতি বয়ে যায়। সে থেমে থেমে বলল, তুহিন, আমি আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না। রুহি তার হাত শক্ত করে আঁকড়ে ধরে। তাহলে আমরা কোথাও চলে যাবো রুহি, একসাথে। কেউ আমাদের ভেঙে ফেলতে পারবে না। এবার রুহির চোখে আরো অশ্রু, আর সে তার বুকের মধ্যে তুহিনকে আরো কাছে টেনে নিয়ে বলে, কিন্তু সবাই আমাদের আলাদা করতে চায় তুহিন। কি হবে আমাদের? তুহিনের মুখে হালকা হাসি নিয়ে তাকে আরো জোর করে জড়িয়ে ধরে। কিছু হবে না রুহি, আমরা একসাথে থাকবো। তুই শুধু আমার কাছে থাক, আর কিছুই না। এখন রুহি বুঝতে পারে তুহিন তাকে কোনো পরিস্থিতিতেই একা ছেড়ে যাবে না। তাদের সম্পর্ক এতই গভীর যে কোনো বাধাই তাদের দাঁড়াতে পারবে না। তুহিন রুহিকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তার দৃষ্টিতে অদ্ভুত শূন্যতা ভেসে ওঠে। সে ধীরে ধীরে রুহির হাত থেকে নিজেকে আলগা করে নেয়। রুহি হতভম্ব হয়ে যায়। তুহিন, তুমি কোথায় যাচ্ছ? তুহিন কোনো কথা না বলে পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে যেতে থাকে। রুহি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে মেঘলা রুহিকে ধরে রেখেছিল, কিন্তু রুহি জোরে ধাক্কা দিয়ে মেঘলার হাত ছাড়িয়ে নেয়। তুহিন, তুহিন দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না। চিৎকার করতে করতে রুহি তার দিকে ছুটে যায়। তুহিন একেবারে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ায়। সন্ধ্যার আলো আধারে তার অবয় ঝাপসা হতে থাকে। তুহিন হঠাৎ গভীর কণ্ঠে বলে ওঠে, ওরা ওরা আমাকে কেড়ে নিল, তোমাকে আমার থেকে আলাদা করে নিল। রুহি হতবাক হয়ে তুহিনের দিকে হাত বাড়ায়। না তুহিন, তুমি কোথাও যাবে না, প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুহিন কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে পাহাড় থেকে অদৃশ্য হতে শুরু করে। রুহি চিৎকার করে, তুহিন, তুমি কোথায় যাচ্ছ? তোমরা সবাই আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ? কেন তুহিনকে আমার থেকে কেড়ে নিচ্ছ?
রুহি পাহাড়ের চূড়ার দিকে হাত বাড়িয়ে দৌড়াতে থাকে। তার চিৎকার পাহাড়ের নিস্তব্ধতাকে ভেঙে দেয়। সে পাগলের মতো বারবার বলে, তুহিন ফিরে এসো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুহিনের অবয় পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। রুহি এক জায়গায় থমকে দাঁড়িয়ে যায়, তারপর হঠাৎ আবার পাগলের মতো কথা বলতে থাকে। ওরা আমার তুহিনকে নিয়ে গেল, আমার তুহিনকে কেড়ে নিল। রুহি হাঁটু গেড়ে বসে পড়ে। তার কান্না আর আর্তনাদ, চারপাশে একটা গভীর বিষণ্ণতার ছায়া নেমে আসে। মেঘলা তাকে ধরে ফেলে, কিন্তু রুহি কোনো কথা শুনতে পারে না। সে চিৎকার করতে থাকে, তুমি আমার থেকে দূরে যাবে না তুহিন, আমরা একসাথে ছিলাম, একসাথে থাকবো। এবার রুহি অজ্ঞান হয়ে যায়। রুহির চিৎকার, কান্না এবং পাগলামি দেখে আকাশ আর মেঘলা বুঝতে পারে তার মানসিক অবস্থা আর নিয়ন্ত্রণে নেই। রুহি হঠাৎই জ্ঞান হারায় আর আকাশ তাকে ধরে ফেলে। মেঘলা কাঁদতে কাঁদতে বলে, এখন আর দেরি করলে হবে না, আমাদের তাকে হাসপাতালে নিতে হবে। রাত গভীর হলেও তারা দেরি না করে রুহিকে নিকটস্থ মেন্টালি হসপিটালে নিয়ে যায়। হাসপাতালের সাইকোলজিস্ট বিষয়ে ডাক্তার পরিস্থিতি দেখে মাথা নাড়ে। পরীক্ষা নিরীক্ষার পর তিনি বলেন, রুহি তীব্র মানসিক আঘাত পেয়েছে। তার অবচেতন মনে তুহিন নামক একটি চরিত্র গভীরভাবে প্রভাব ফেলেছে। এটা তার মস্তিষ্কে এমনভাবে প্রথিত হয়েছে যে সে এখন বাস্তব এবং কল্পনার পার্থক্য করতে পারছে না। ডাক্তার আরও বলেন, তার মানসিক অবস্থা অত্যন্ত নাজুক, তাকে থেরাপি দিতে হবে এবং এই তুহিন নামের ইমেজটি তার মন থেকে মুছে ফেলতে হবে। এই জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। ওকে এখন কিছুদিন এখানে রাখতে হবে। আমেনা বেগম ডাক্তারদের কথা শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তিনি কিছুই বলতে পারছিলেন না। তার মেয়ের এই অবস্থা তাকে শূন্যতায় আচ্ছন্ন করে ফেলে। তার চোখের জল শুকিয়ে গেছে, মুখে কোনো কথা নেই। আকাশ এবং মেঘলা আমেনা বেগমকে বাসায় পাঠিয়ে দেয়, কারণ তারা জানতো আমেনা এই মানসিক চাপ নিতে পারবেন না। রুহিকে হাসপাতালের বেডে শুয়ে রাখা হয়। চারপাশে সাদা দেওয়াল, নিস্তব্ধ পরিবেশ, মন খারাপ করে দেওয়ার বাতাস। আকাশ আর মেঘলা কেবিনের বাইরে বসে থাকে। সময় যেন থেমে গেছে। মাঝরাতে হঠাৎ রুহির জ্ঞান ফেরে। সে চোখ মেলে দেখে অচেনা পরিবেশ, চারপাশে সাদা আলো, দেওয়ালে অদ্ভুত যন্ত্রপাতি। সে এক মুহূর্ত থেমে থাকে, তারপর পাগলের মতো চিৎকার করতে শুরু করে, আমার তুহিন কোথায়? আমাকে আমার তুহিনের কাছে নিয়ে যাও। তার কণ্ঠস্বর এতটাই করুণ এবং তীব্র ছিল যে হাসপাতালের পুরো পরিবেশ কেঁপে ওঠে। সে বেড থেকে উঠে পড়ে, ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙতে শুরু করে। কেবিনের টেবিল, চেয়ার, গ্লাস সব কিছু ছুঁড়ে ফেলে। তার চোখে ভয়াবহ আগুন, তার কান্নায় যেন পাহাড় ভেঙে পড়ে। আমি এখানে থাকবো না, আমাকে ওই বাড়িতে নিয়ে যাও। তুহিন ওখানে আছে, আমার জন্য অপেক্ষা করছে। আমি জানি তুহিন আমাকে ডাকছে। মেঘলা আর আকাশ কেবিনে দৌড়ে আসে। তারা রুহিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার আবেগ থামানো যায় না। রুহি চিৎকার করতে থাকে, তুহিন, তুমি আমাকে রেখে যেতে পারো না, তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারো না। আমি তোমার কাছে যাব, আমাকে যেতে দাও। মেঘলা তাকে শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে, রুহি, তুই শান্ত হ, তুই নেই, তুই স্বপ্ন দেখছিস। কিন্তু রুহি শোনে না। তার কান্না, চিৎকার এবং পাগলামি থামে না। আকাশ ডাক্তারদের ডাকতে যায় আর মেঘলা রুহিকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। রুহি একটুকু শান্ত হতে চায় না। তার কণ্ঠে ভাঙ্গা সুর, চোখে অসহায়ত্বর ছাপ। মেঘলার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার চিৎকার করে বলে, তুমি বুঝতে পারছো না, তুহিন আমার জন্য অপেক্ষা করছে। যদি আমি না যাই, ও খুব রাগ করবে। জানো না ও আমাকে কত ভালোবাসে। ও বলবে তুমি তো আমার কথা একদম শুনো না, তুমি তো খুব অবাধ্য। আমাকে নিয়ে যাও, আমাকে ওই বাসায় নিয়ে যাও প্লিজ। রুহি হঠাৎই মেঝেতে বসে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। তার কণ্ঠস্বর কাঁপে, কিন্তু কথাগুলো গভীর ভালোবাসায় ভেজা। তুহিন বলতো, লিটল অ্যাঞ্জেল, তুমি জানো না, তুমি আমার পুরো পৃথিবী। তোমার এক মুহূর্তে হাসি আমার দিনটা বদলে দেয়। তুমি ছাড়া আমার রাত আসে না, সকাল ভোর হতে চায় না। তুহিনের
কানের সেই কথাগুলো এখনো শুনতে পাই। তোমরা বোঝো না, ও আমাকে ডাকছে, আমার নাম ধরে ও চিৎকার করছে। আমি জানি ও অপেক্ষা করছে শুধু আমার জন্য। তুমি জানো, তুহিন আমাকে সব সময় বলতো, লিটল অ্যাঞ্জেল, আমি তোমাকে আমার ছেড়ে যাব না। তুমি যদি কখনো হারিয়ে যাও, আমি সারা দুনিয়া তছনছ করে তোমাকে খুঁজবো। আমাকে যেতে দাও, আমাকে তুহিনের কাছে যেতে দাও। তার কথা শুনে মেঘলা আর আকাশ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। মেঘলা কাঁদতে কাঁদতে তাকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু রুহির সেই কান্না আর চিৎকার যেন পুরো পরিবেশকে স্তব্ধ করে দেয়। তুহিন, তুমি আমার কাছে এসো, আমাকে আর কষ্ট দিও না। আমি জানি তুমি আমাকে খুঁজছো। তুমি ওখানে আছো তুহিন, প্লিজ, আমি তোমার জন্য আসছি। রুহি ভাঙ্গা কণ্ঠে আবার বলল, তুহিন বলতো, তুমি আমার জীবনের গল্প, তুমি আমার সবকিছু। তোমাকে ছাড়া আমি এক শূন্যতা, এক নিঃসঙ্গ সুর। ও আমাকে ছেড়ে যেতে পারে না, ওর ভালোবাসা এখনো এখানে আমার কাছে। তোমরা কেন আমাকে আটকাচ্ছ? আমাকে ওর কাছে যেতে দাও। রুহিকে শান্ত করতে সে ডাক্তার নিরুপায় হয়ে ইঞ্জেকশন প্রয়োগ করে। রুহি ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। মেঘলা এবং আকাশ এক কোণায় বসে তার এই অবস্থার দিকে চেয়ে থাকে। ডাক্তার তাদের দিকে তাকিয়ে বলে, রুহির মানসিক অবস্থা খুবই জটিল। সে বাস্তব এবং কল্পনার সীমারেখা হারিয়ে ফেলেছে। প্রতিদিন সে আরও গভীরভাবে তার কল্পনায় হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি তাকে বাস্তবে ফিরিয়ে আনতে, কিন্তু ওর ভেতরে যন্ত্রণা কমাতে সময় লাগবে। মেঘলা কান্না ভেজা চোখে বলে, ডাক্তার, ওকে আর কখনো স্বাভাবিক হবে না। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, তার ভালোবাসার জায়গাটি এত গভীর যে এই কল্পনাকে সরিয়ে ফেলা সহজ নয়। আপনাদের ধৈর্য ধরতে হবে। রুহি হয়তো পুরোপুরি স্বাভাবিক হতে পারবে না, কিন্তু তার পাশে থাকলে আমরা তাকে কিছুটা সামলাতে পারবো। ডাক্তার চলে যায় আর মেঘলা আর আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর কেটে যায় 4 থেকে 5 দিন। এই কয়েকদিন রুহির অবস্থা আরো খারাপ হতে থাকে। সে চুপ হয়ে গেছে, কারো সঙ্গে কোনো কথা বলে না। তাকে খেতে দিলে কখনো খায়, কখনো আবার চুপচাপ রেখে দেয়। তার চোখ দুটি ফাঁকা হয়ে গিয়েছে, যেন তার পৃথিবী থেকে সমস্ত আলো হারিয়ে গেছে। মেঘলা এবং আকাশ প্রতিদিন তাকে দেখতে আসে, কিন্তু রুহি তাদের দিকে তাকায় না, শুধু নীরব বিড়বিড় করে বলে, আমার কাছ থেকে তোমরা কেড়ে নিয়েছো ওকে। তুহিন ছিল আমার সব কিছু। তোমরা দেখো না, ও আমাকে ডাকছে লিটল অ্যাঞ্জেল বলে। আমি শুনতে পাই ওর ডাক। তার গলার স্বর কাঁপে, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। মাঝে মাঝে সে বিড়বিড় করতে করতে হঠাৎ চিৎকার করে ওঠে, তুহিন, তুমি কোথায়? আমি জানি তুমি এখানে আছো। তোমরা আমাকে আটকাচ্ছ কেন? আমাকে যেতে দাও, তুহিন অপেক্ষা করছে। আমাকে তুহিনের কাছে যেতে দাও। মেঘলা রুহির কেবিনের বাইরে দাঁড়িয়ে চোখ মুছতে থাকে। আকাশ তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়, কিন্তু তার নিজেরও চোখ ভিজে যায়। রুহি কেবিনে বিড়বিড় করে নিজের মনে বলে যায়, তুহিন বলেছিল, তুহিন, তুমি আমার সকাল, তুমি আমার রাত, তুমি ছাড়া আমি কিছুই না। তুমি কোথায়? তুমি কি আমাকে ভুলে গেছো? আমি তো তোমার জন্য সব ছেড়ে দিতে চেয়েছিলাম। তুমি বলেছিলে লিটল অ্যাঞ্জেল, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তাহলে এখন কোথায় তুমি? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? তার এই ভাঙ্গা কণ্ঠস্বর, নিস্তব্ধতা আর অস্থিরতার চারপাশের পরিবেশকে ভারী করে তুলে। রুহি আরও বিড়বিড় করে, তুহিন, আমি তোমাকে খুঁজবো। তোমার জন্য আমি পৃথিবী তছনছ করব। তুমি আমার থেকে যেতে পারো না। মেঘলা আর আকাশ কেবিনের বাইরে দাঁড়িয়ে কেবলই বোবা দর্শকের মতো তাকিয়ে থাকে। তারা বুঝতে পারে রুহির পৃথিবীতে তুহিনের স্মৃতির মধ্যেই বন্দী হয়ে গিয়েছে। রুহির ক্রমাগত অবনতি দেখে ডাক্তার অবশেষে সিদ্ধান্ত নেয় যে এখানকার চিকিৎসা যথেষ্ট হবে না, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। ডাক্তার আকাশ এবং মেঘলা দিকে তাকিয়ে বলেন, আমাদের পক্ষে আর এখানে ওর মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রুহিকে উন্নত মানসিক স্বাস্থ্য সেবা দিতে হবে। আমরা সুইজারল্যান্ডের মন্ট্রিয়া ক্লিনিকে প্রস্তাব পাঠিয়েছি।
ওখানে ওর জন্য বিশেষজ্ঞ সাইকোলজিস্ট এবং থেরাপিস্ট আছেন। যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে যেতে হবে। মেঘলা সঙ্গে সঙ্গে বলে। ডাক্তার, আমরা দেরি করব না, যত দ্রুত সম্ভব ফ্লাইটের ব্যবস্থা করো। ডাক্তার কিছু ঔষধের নির্দেশ দিয়ে বলেন। ওকে শান্ত রাখার জন্য এগুলো দিন, তবে বেশি সময় নেবেন না। রুহির অবস্থা আরও খারাপ হলে ঝুঁকি বাড়বে। মেঘলা এবং আকাশ হাসপাতাল থেকে বের হয়ে ফ্লাইটের টিকিটের জন্য কাজ শুরু করে। তারা টিকিট করে পরের দিন রুহিকে সুইজারল্যান্ড নিয়ে যাবে। পরের দিন সকালে রুহি তখনও হাসপাতালের বিছানায় শুয়ে, তার চুপচাপ ফাঁকা চোখ যেন কোনো গভীর শূন্যতার দিকে তাকিয়ে আছে। আকাশ তার পাশে বসে শান্তভাবে বলে, রুহি, আমরা তোমাকে ভালো করতে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রুহি কোনো সাড়া দেয় না। তার ঠোঁট কাঁপে, যেন নিজের ভেতরেই কিছু বলতে চায়। এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। মেঘলা এসে সব কাগজপত্র তৈরি করে। তারা রুহিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। রুহির অস্থিরতা এবং নীরবতা যেন পুরো পরিবেশকে আরো ভারী করে তোলে। ফ্লাইটের দিন যত কাছে আসছে, আকাশ আর মেঘলার তত বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের চোখে একদিকে চিন্তা, অন্যদিকে রুহিকে ফিরিয়ে আনার দৃঢ় সংকল্প। যথাসময়ে আকাশ এবং মেঘলা রুহিকে নিয়ে সুইজারল্যান্ড এয়ারপোর্টে পৌঁছায়। এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছিল তাদের জন্য একটি গাড়ি। নির্দিষ্ট ফ্লাইটে পৌঁছে তারা প্রথমে রুহিকে নিয়ে উঠে। রুহি তখনও সম্পূর্ণ নীরব। তার চারপাশের পরিবর্তন কিংবা পরিবেশের প্রতি যেন কোনো অনুভূতি নেই। পরের দিন তারা রুহিকে সুইজারল্যান্ডের বিখ্যাত জেনেভা সাইকোলজিস্ট হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারের কেবিনে রুহিকে চেক আপ করানো হয়। ডক্টর উইকি রুহির মানসিক অবস্থা বোঝার জন্য একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু রুহি কোনো প্রশ্নের উত্তর দেয় না। তার ঠোঁট শুধু অজানা শব্দে বিড়বিড় করে চলে। ডক্টর বিষয়টি লক্ষ্য করে আকাশ এবং মেঘলাকে কেবিনে থাকার অনুরোধ করে এবং রুহিকে একা বাইরে পাঠিয়ে দেয়। কাকতালীয় ঘটনাটি তখন ঘটে। রুহি কেবিনের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাইরের আবহাওয়া অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যায়। আকাশ কালো মেঘে ছেয়ে যায়। বাতাস যেন ক্রমেই বিক্ষিপ্ত হয়ে ওঠে। সুইজারল্যান্ডের মতো জায়গায় তুফান অত্যন্ত বিরল, তবে সেটি প্রকৃত যেন প্রতিশোধ নিচ্ছিল। বৃষ্টির প্রথম ফোঁটা পড়তেই ঝুম ধারায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। বাতাসের সঙ্গে বিদ্যুৎ চমকাছিল। রুহি তখন জানালার পাশে দাঁড়িয়েছিল। বৃষ্টির সেই শব্দে যেন তার ভেতরের কষ্টের সুর হয়ে বাজছিল। তার নিঃসম্য দুঃখ, তার একাকিত্ব যেন বৃষ্টির প্রতিটি ফোঁটার সঙ্গে মিশে যাচ্ছিল। তার মনে হলো এই বৃষ্টি যেন তার ভেতরের সমস্ত বেদনা ধুয়ে দিতে চায়। সে বাইরে বেরিয়ে আসে। বৃষ্টিতে ভিজতে শুরু করে রুহি। সবার চোখ এড়িয়ে সে ধীরে ধীরে হাঁটতে থাকে। আশেপাশের লোকজন বৃষ্টির হাত থেকে বাঁচতে নিজেদের গন্তব্যে ছুটছে, কিন্তু রুহি থামে না। বৃষ্টির প্রতিটি ফোঁটা তার শরীরে যেন শীতলতা ছড়িয়ে দিচ্ছিল। ভিজতে ভিজতে তার মনে হলো এই বৃষ্টি তার শান্তি, এই বৃষ্টি তার মুক্তি। আশেপাশের দুনিয়া থেকে আলাদা হয়ে সে হেঁটে যেতে থাকে, যেন তার কোনো ঠিকানাই নেই। তার হাঁটার গতি ধীরে ধীরে বাড়ে। বৃষ্টি যত বাড়ে, রুহি যেন ততই হারিয়ে যেতে চায়। অচেনা রাস্তায়, অজানা গন্তব্যে রুহি এগিয়ে যায়। তার অতীত, তার কষ্ট আর তার একাকিত্বকে পেছনে ফেলে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন রুহির ভেতর জমে থাকা বেদনার পাহাড় ধুয়ে মুছে দিচ্ছিল। তার চোখের জল বৃষ্টির সঙ্গে মিশে এক হয়ে গেছে, যেন প্রকৃতি আর তার হৃদয় এক হয়ে কাঁদছে। বৃষ্টির শব্দে মিশে থাকা তার শ্বাসগুলো ভারী, যেন প্রতিটি নিঃশ্বাসে সে তার ভেতরের দেহকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। চারপাশে ঝড়ো বাতাসে তার চুল উঠছে, কিন্তু রুহি নির্লিপ্ত। তার পৃথিবী শুধু ভিজে যাচ্ছে, তবু তার অন্তরের আগুন নিভছে না। হাঁটতে হাঁটতে রুহি এক সময় শহরের কোলাহল পেরিয়ে এক নির্জন শুনশান জায়গায় পৌঁছায়।
চারিদিকে গাছ আর পাহাড়ের ছায়া, মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এই নীরবতা যেন রুহির জন্য অপেক্ষা করছিল। সে সেখানে থামে, বুক ভরে নিঃশ্বাস নেয়। বৃষ্টির ঝরে ঝরে শব্দে মিশে থাকা শূন্যতায় তার মনের কথা হারিয়ে যায়। হঠাৎ দূরে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে আবির্ভূত হয়। রুহি তার দৃষ্টি সেদিকে নিবদ্ধ করে, কিন্তু তার ক্লান্ত চোখে সবকিছু ঝাপসা দেখাচ্ছে। সেই মূর্তিটি ক্রমে এগিয়ে আসতে থাকে, যেন এক অজানা শক্তি তাকে রুহির দিকে টেনে নিয়ে আসছে। রুহি দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ, তার শ্বাস ভারী, চোখের পাতা ভারী হয়ে আসছে। মূর্তিটি তার কাছে পৌঁছে যায়। রুহি ঝাপসা চোখে দেখতে পায় একজোড়া গভীর চোখ তার দিকে তাকিয়ে আছে। এরপর মূর্তিটি নিচু হয়ে তার চুলের ভেজা এলোমেলো গুচ্ছগুলো আলতো করে কানের পিঠে গুজে দেয়। রুহি হতবাক, ঠোঁট ফাঁক হয়ে যায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। তারপর সেই মূর্তিটি রুহির কানের কাছে এসে গভীর অথচ শান্ত কণ্ঠে ফিসফিস করে বলে, তুমি তাহলে আমাকে খুঁজে নিলে? আমি জানতাম একদিন তুমি ঠিকই আমাকে খুঁজে পাবে। প্রতিটি ঝড়, প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন তোমার এই আসার অপেক্ষায় ছিলাম। আমি অপেক্ষা করছিলাম জানো, এতদিন ধরে, এই মুহূর্তের জন্য। আমার লিটল অ্যাঞ্জেল, তুমি আমার থেকে দূরে যেতে পারো, কিন্তু আমাকে ভুলে যেতে পারো না। তার কণ্ঠে ছিল বেদনা মিশ্রিত একটি অদ্ভুত প্রশান্তি, যেন দীর্ঘ অপেক্ষার শেষে প্রিয়জনকে পাওয়ার অনুভূতি। রুহি তার কথা শুনতে পায়, কিন্তু শরীর যেন তাকে আর সঙ্গ দিচ্ছে না। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। নিঃশেষে ক্লান্তি তার উপর ভর করে, সব কিছু ঝাপসা হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে অনুভব করে কেউ একজন শক্ত করে তাকে জড়িয়ে ধরে রেখেছে। সেই জড়িয়ে ধরা স্পর্শে ছিল অদ্ভুত এক উষ্ণতা। রুহির নিস্তেজ শরীর তার শক্ত বাহুর উপর ভর করে টিকে থাকে। তার কানে আসে একটি হৃৎস্পন্দনের মৃদু শব্দ, যা এক সময় তার চেনা ছিল। অজানা সেই হৃৎস্পন্দন আবারও তার মনকে জাগিয়ে তোলে। এক মুহূর্তের জন্য পুরনো অনুভূতির ছোঁয়া দেয়, কিন্তু রুহি তখনও কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। তার শরীর জড়িয়ে থাকা সেই শক্ত হাত তাকে একা পড়তে দেয় না। ঠিক তখনই পেছন থেকে মেঘলা আর আকাশের চিৎকার ভেসে আসে। রুহি, তুমি এখানে কি করছো? রুহির নাম ধরে ডাকতে ডাকতে তারা কাছে এগিয়ে আসে। ছায়ামূর্তিটি মুহূর্তেই সরে যায়, যেন কোনো অন্ধকারে বিলীন হয়ে যায়। আকাশ রুহিকে দেখে হতবাক হয়ে যায়। তার ঠোঁট নিস্তব্ধ, চোখ বন্ধ এবং শরীর একেবারে নিস্তেজ। আকাশ আর মেঘলা দ্রুত তাকে কোলে তুলে ধরে। আকাশের কণ্ঠে উৎকণ্ঠা স্পষ্ট। মেঘলা, দ্রুত গাড়ি আনো, রুহি ঠিক নাই। মেঘলা দ্রুত গাড়ির দিকে ছুটে যায়। আকাশ রুহিকে তার বাহুতে ধরে রাখে, তার গাল স্পর্শ করে বলে, রুহি, চোখ খোলো প্লিজ। তারা কোনো রকমে রুহিকে গাড়িতে তুলে। মেঘলা স্টেজ থেকে উঠে রুহিকে দেখার জন্য পেছনের দিকে ফিরে তাকায় বারবার, কিন্তু তাদের মন তখন অজানা ভয়ে তোলপাড়। এই অন্ধকারে কোথাও দূরে একজোড়া ধূসর চোখ সমস্ত দৃশ্য নিবিড়ভাবে দেখছিল। চোখের গভীরে মিশেছিল যন্ত্রণার ছায়া। সেই ব্যক্তি ঠোঁট বাঁকা করে মৃদু হাসলো, যেন নিজের অভ্যন্তরীণ কষ্টে মগ্ন। ফিসফিস কণ্ঠে কিছুটা ছন্দময়ভাবে বলে উঠল, যতবার পুড়িয়েছ আমাকে, তার চেয়ে অনেক বেশি পড়তে হবে তোমাকে। 1 বছর, তাতে কি আসে যায়? তুমি জানো, আমি 5টি বছর পড়েছি তোমার জন্য। তোমার সেই চোখের উজ্জ্বলতা আমাকে বাঁচিয়ে রাখতো। তুমি জানো না এই 5টি বছর কিভাবে আমি ধ্বংস হয়েছে? তবু টিকে আছে শুধু তোমাকে দেখার জন্য। ভালোবাসা কি কখনো এতটা নির্মম হতে পারে? তুমি পড়িয়েছ, আমি সহ্য করেছি, এখন তুমি আমারই। তার কণ্ঠে ছিল কষ্টের গভীরতা। সেই ধূসর চোখ তখনও রুহির দিকে তাকিয়েছিল, যেন সে নিশ্চিত করতে চায় যে তার লিটল এঞ্জেল নিরাপদে আছে। সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে। রুহি ধীরে ধীরে জ্ঞান ফিরে। তার মাথাটা যেন ভারী হয়ে আসছে, পুরো শরীর অবসন্ন। সে চোখ মেলে ধূসর আলোর রুমটায়
মোড়ানো ঘরটা দেখে। পাশের টেবিলে ল্যাম্পের আলো স্লান হয়ে জ্বলছে। কিছুক্ষণ নিথর বসে থাকার পর সে উঠে দাঁড়ায়, মাথাটা আঁকড়ে ধরে কেবিনের দিকে এগিয়ে যায়, যেন সদ্য বাতাসের পরশ খুঁজছে। কেবিনের দরজা খুলতেই ঠান্ডা বাতাস তার মুখে স্পর্শ করে। সুইজারল্যান্ডের প্রকৃতি সন্ধ্যার আকাশে এক মায়াবী রূপ ধারণ করেছে। চারদিকে পাহাড়ের চূড়াগুলো স্লো কোভাট, যেন সাদা মখমলের মোড়া। বাতাসে ভেসে আসছে দূরের কোনো নদীর মৃদু কলকল ধ্বনি। গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো এখনো পড়ে পড়ে মাটিতে ভিজিয়ে দিচ্ছে। আকাশের এক পাশে সূর্যের শেষ আলো, আরেক পাশে চাঁদের মৃদু আভা। রুহি এক মুহূর্তের জন্য প্রকৃতির এই সৌন্দর্যে মগ্ন হয়ে পড়ে, কিন্তু হঠাৎ তার চোখ বাড়ির সামনে গাড়ির পার্কিংয়ের দিকে পড়ে। একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, ভেজা কাচের উপর অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও সে টের পায় ভেতরে কেউ একজন বসে আছে। রুহি আরও ভালোভাবে দেখার চেষ্টা করে। তার চোখ ঝাপসা, ঠিক মতো দেখতে পারছে না, কিন্তু কিছুক্ষণের জন্য তার মনে হলো ভেতরে বসে থাকা ব্যক্তিটি সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। সেই দৃষ্টির গভীরতা তাকে নাড়া দিয়ে যায়, যেন অচেনা হলেও খুব পরিচিত। সে বিস্মিত হয়ে কেবিনের রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। বাতাস তখনও তার চোখ উড়িয়ে দিচ্ছে, কিন্তু তার মন যেন স্থির হয়ে যায় সেই গাড়ির ভেতরের ছায়ামূর্তির দিকে। এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরে। গাড়ি ধীরে ধীরে স্টার্ট দেয় এবং অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। রুহি বিস্মিত চোখে তাকিয়ে থাকে। আকাশ বসে ল্যাপটপে কাজ করছিল। তখন হঠাৎ আকাশের ফোন বেজে ওঠে। পরিচিত নাম্বার দেখে আকাশ কলটা রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে এমন কিছু কথা ভেসে আসে তার কারণে আকাশের কান থেকে ফোনটা পড়ে যায়। আকাশ আবার ফোনটি হাতে তুলে নেয়। তার চোখে ক্ষোভ ও দুঃখের মিশ্রণ স্পষ্ট। সে জোরে বলে ওঠে, তাহলে এইসব কিছু আপনি আগের থেকে বললেন না কেন? আপনি সব কিছু জানতেন, এত কিছু হয়ে গেল, আপনি নিজের চোখে সব কিছু দেখেছেন, তারপরও কেন ওকে এত কষ্ট পেতে দিলেন? ওর এই অবস্থার জন্য কে দায়ী বলুন আমাকে। আকাশের কণ্ঠে তীব্র ক্ষোভ এবং অসহায়তা ছিল। সে নিজের মধ্যে শ্বাস নিতে চেষ্টা করে, কিন্তু ফোনের ওপাশ থেকে আরও কিছু কথা ভেসে আসে, যা স্পষ্টভাবে শোনা যায় না। কিছুক্ষণের জন্য চুপ থাকে। আকাশ ফোনটি রেখে দেয় এবং নিজের অজানা শ্বাসের শব্দ শোনে। তবে তার সামনে তাকাতেই আকাশ হঠাৎ লক্ষ্য করে মেঘলা তার দিকে টলটল নয়নে তাকিয়ে আছে। মেঘলার মুখে একটি উদ্বিগ্ন এবং বিস্ময়ের ছায়া ছিল। আকাশ কিছু বলতে যাবে তার আগেই মেঘলা হঠাৎ চিৎকার করে বলে ওঠে, থামো, এসব কিছু সত্যি। আমার বিশ্বাসই হচ্ছে না। এই নাটকটা করা কি খুব দরকার ছিল? মেঘলার কণ্ঠে এক ধরনের হতাশা এবং অসহায়তা ফুটে উঠেছিল, যেন তার নিজের কিছু বিশ্বাস ভেঙে যাচ্ছে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু মেঘলার উত্তেজনা এবং বিস্ময় তাকে কিছু না বলতে বাধ্য করে। পরের দিন চারিদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, যেন ঝড় আসার পূর্ব লক্ষণ। সুইজারল্যান্ডের চারপাশে ভেজা ভেজা ভাব মেঘে ঢেকে রেখেছে আকাশ। বৃষ্টি শেষে এই দেশটায় যেরকম এক গভীর মন্তর পরিবেশ তৈরি হয়, ঠিক সেরকম। তবে প্রকৃতির এই শীতলতার সাথে রুহির মনের অবস্থা যেন মিল খাচ্ছিল। সে অনুভূতি শূন্য হয়ে বসেছিল, যেন সব কিছু তার থেকে অনেক দূরে। রুহির মনে অদ্ভুত শূন্যতা, তার ভেতরে যেন কোনো ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু বাইরে সেটা প্রকাশ করার শক্তি নেই। যে সে রুহির দিকে তাকিয়ে ভাবছে, এ নীরবতা কিসের? কি যেন চেপে বসেছে তাদের দুজনের ওপর। মেঘলা এসে রুহিকে তুলে নিয়ে গেল। একটা সাদা লং গাউন এনে তার গায়ে পরিয়ে দিল। পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল রুহি। কোনো আপত্তি নেই, কোনো লজ্জা নেই। মেঘলা তাকে সাজাচ্ছে, কিন্তু রুহি যেন সেটা বুঝতেই পারছে না। মেঘলা নানা কথা বলছে, রুহিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রুহি যেন কোথাও নেই।
তুমি কিছু বলছো না কেন? রুহি, কিছু তো বল। মেঘলার কণ্ঠে বিরক্তি আর উদ্বিগ্ন, কিন্তু রুহি প্রশ্ন করে না। তার চোখে যেন জীবনের আলো নিভে গেছে। তার মনে শুধু একটাই প্রশ্ন বারবার জাগছে, কিন্তু সেটা মুখে আনতে পারছে না। সাদা রং, যা এত শান্তির প্রতীক, আজ কেন তাকে এতটা অশান্ত করে তুলছে? গাড়ি চুপচাপ চলছিল, চারপাশে ঘন মেঘ আর বাতাসের শীতল স্পর্শ। আকাশ ড্রাইভ করছে, সামনের দিকে মনোযোগ। পেছনে বসে আছে মেঘলা আর রুহি। মেঘলার মুখে চিন্তার ছাপ স্পষ্ট, আর রুহি যেন একটা মূর্তি হয়ে বসে আছে, একেবারেই নীরব। গাড়ি একটা শুনশান জায়গায় থামলো, চারিদিকে গভীর জঙ্গল। সুইজারল্যান্ডের এই জায়গাগুলো আলাদা। দীর্ঘ পাইন গাছগুলো আকাশ ছুঁয়ে গেছে, যেন তাদের মাথা গিয়ে মেঘগুলোকে ছুঁতে চায়। পাতার ফাঁক গলে সামান্য আলো ঢুকছে, কিন্তু সেটাও ধোঁয়াটে। গাছের ডালপালা এমনভাবে ছড়িয়ে আছে যে জঙ্গলের ভেতরে কোনো দিক বোঝা যায় না। একটা সরু রাস্তার সামনে এগিয়ে গেছে, রাস্তার দুপাশে কেবল গাছ আর গাছ। কোথাও পাখির ডাক নেই, শুধু বাতাসের পাতায় মৃদু ফিসফিস। মেঘলা রুহির হাত ধরে গাড়ি থেকে নামলো। রুহির অবস্থা দেখে মেঘলা একটু থমকে গেল, তারপর রুহিকে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, আমরা চলে যাচ্ছি রুহি, এখন থেকে নিজের পথ নিজেই বেছে নাও। রুহি চমকে তাকালো মেঘলার দিকে, তার চোখে অবাক ভাব, যেন কথাগুলো বোঝার চেষ্টা করছে। মেঘলা এক হাত দিয়ে জঙ্গলের ভেতরের দিকটা দেখালো, ওখানে যাও। বলল সে। রুহি তাকালো সেদিকে। সরু রাস্তার ঘন গাছের মাঝে মিলিয়ে গেছে, যেন কোনো অজানা গন্তব্যে নিয়ে যাবে। রুহি কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু তার আগেই মেঘলা পিছিয়ে গেল। আকাশের দিকে মেঘলা তাকালো এক মুহূর্ত, তারপর পেছন ফিরল। সে কিছু বলল না, শুধু দ্রুত চলে গেল গাড়ির দিকে। আসিফের সঙ্গে এক মুহূর্ত কথা বলেই তারা দুজন সেখান থেকে চলে গেল। রুহি একা দাঁড়িয়ে রইল, তার চারপাশে কেবল অন্ধকার জঙ্গল আর হালকা বাতাস। সে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, যেন সিদ্ধান্ত নেওয়ার শক্তি খুঁজে পাচ্ছে না। তারপর ধীরে ধীরে সরু রাস্তাটার দিকে এগোতে লাগলো। তার পা যেন নিজের থেকেই চলতে শুরু করলো। প্রত্যেকটা পদক্ষেপের সঙ্গে তার বুকের ভেতরে অজানা ভয় আর রহস্য মিশে গিয়ে ঘন হয়ে উঠেছে। জঙ্গলের ভেতরে অদৃশ্য কিছু যেন তাকে ডাকছে। তার চোখ হঠাৎ আটকে যায় এক অদ্ভুত বাড়িতে। বাড়িটা সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরা, আর তার চারপাশে ঘন জঙ্গলের ছায়া। অন্ধকারের মাঝে বাড়িটা যেন কোনো ভৌতিক কল্পনায় অংশ। বাড়ির ছাদের কয়েকটা কাক বসে আছে, তারা কোনো শব্দ করছে না, কিন্তু তাদের উপস্থিতি বাড়িটাকে আরো অস্বাভাবিক করে তুলেছে। এভাবে ঘন জঙ্গলের মাঝে একটা বাড়ি থাকার বিষয়টা রুহিকে চমকে দেয়। সে ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে থাকে, তার পা ভারী হয়ে আসছে, যেন কিছু তাকে টেনে নিয়ে যাচ্ছে। তার মনে অজানা শীতলতা কাজ করছে, কিন্তু কৌতূহল তাকে থামতে দিচ্ছে না। বাড়ির দরজাটা ঠেলে যখন সে ভেতরে ঢুকলো, তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পুরো ঘরের দেওয়ালে শুধু তারই ছবি টাঙানো। সেই ছবিগুলোকে রুহি খুবই চিনতে পারে। এগুলো তার পুরনো স্কেচ, সেই ছবি যা সব সময় তুহিন নিজের হাতে এঁকেছিল। তার মনের কথা, তার অনুভূতির প্রতিচ্ছবি। রুহি থমকে দাঁড়ালো, তার হৃদস্পন্দন যেন আরো জোরে বেজে উঠল। দেওয়ালে টাঙানো প্রতিটা ছবি যেন তাকে কিছু বলছে। তার পায়ের নিচের মেঝেতে একটা বড় ক্যানভাস পড়ে আছে, যেখানে তার নিজের প্রতিচ্ছবি আঁকা। তার চোখ চকচক করে, যেন বাস্তব আর স্বপ্নের মাঝে কোনো ভেজালই নেই। সে ভেতরে আরো ঘুরতে থাকে। প্রতিটা দেওয়াল, প্রতিটা কোণ, সব জায়গায় কেবল তারই উপস্থিতি। সেই ছবি, সেই ড্রয়িংগুলো তাকে তার নিজের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ তার মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে পেছনে ঘুরল, কিন্তু কেউ নেই। শুধু বাড়ির নিস্তব্ধতা আর তার নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ। রুহি এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
রুহি হঠাৎ অনুভব করলো আশেপাশে কেউ আছে। তার শ্বাস ভারী হয়ে এলো। চারপাশটা নীরব, শুধু বাতাসের মৃদু শব্দ। সে তাড়াতাড়ি চারিদিকে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। ঠিক তখনই পেছন থেকে একটা নরম কণ্ঠস্বর ভেসে এলো। লাঞ্চেল। সেই শব্দে রুহির সারা শরীর শীতল হয়ে গেল, যেন তার রক্ত চলাচল থেমে গেছে। সে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে পেছনে ঘুরল। তার সামনে দাঁড়িয়ে আছে তুহিন। অদ্ভুত এক গভীর দৃষ্টিতে তুহিন তার দিকে তাকিয়ে আছে। তার ধূসর চোখের মাঝে যেন কোনো রহস্য লুকিয়ে আছে, যেন সে হাজার বছর ধরে অপেক্ষা করছিল এই মুহূর্তটির জন্য। রুহি বিস্ময়ে আবেগে এক মুহূর্ত থেমে রইল, তারপর কান্নায় ভেঙে পড়ল। সে ছুটে গিয়ে তুহিনকে শক্ত করে জড়িয়ে ধরল। তার পুরো শরীর কাঁপছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি অসুস্থ থাকতে চাই তুহিন, আমি সুস্থ হতে চাই না। আমার অসুস্থতার মাঝেই তুমি আছো। এই অসুস্থতাই তোমাকে আমার কাছে নিয়ে আসে। আমি জানি আমি সুস্থ হয়ে গেলে তোমাকে হারিয়ে ফেলবো। আমি চাই না সুস্থ হতে, আমি চাই তোমাকে এমনই ধরে রাখতে। রুহি ফিসফিস করে তুহিনের বুকে মাথা গুজে বলল। গাড়ি শান্তভাবে সরু রাস্তা ধরে এগিয়ে চলছে। আকাশ স্টারিং ধরে সামনে তাকিয়ে আছে, আর পাশে বসে আছে মেঘলা। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আকাশ এক ঝলক মেঘলার দিকে তাকিয়ে বলল, তুমি এত চিন্তিত কেন মেঘলা? এখন তো রুহি সুখী থাকবে সারা জীবন। মেঘলা একটা গভীর নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, তাহলে তুহিন যদি বেঁচে থাকে, তাহলে একদিন কেন ওর সামনে আসেনি? রুহি আজকের এই অবস্থা কি শুধু তুহিনের জন্য নয়? এত কিছু হয়ে গেল, তবুও আমরা তাকে তুহিনের কাছে দিয়ে এলাম। এটা কি করলাম? আকাশ। আকাশ কয়েক মুহূর্ত চুপ করে থাকলো। তার দৃষ্টিতে দৃঢ়তার ছাপ ফুটে উঠল। এক সময় সে বলল, মেঘলা, তুহিন ছাড়া রুহি কখনো সুখী থাকবে না। তুমি জানো, আমি জানি, এমনকি রুহিও জানে। আমরা ওর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারি না। এটা তুমিও বোঝার চেষ্টা করো। মেঘলা মাথা নিচু করে বসে রইল। আকাশের কথা তাকে নীরব করে দিল। তার চোখের কোণে জল জমতে শুরু করলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। রুহি অনেকক্ষণ ধরে তুহিনের বুকে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে। তার কান্নার শব্দ চারপাশে নিস্তব্ধতার সঙ্গে মিশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। তুহিন নীরবে রুহির কান্না দেখছে। তার চেহারায় কোনো অনুভূতি পরিবর্তন নেই। হঠাৎ রুহি তুহিনের স্পর্শ অনুভব করলো। সেই স্পর্শ যেন তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। সে ধীরে ধীরে তুহিনের দিকে তাকালো। তুহিনের ধূসর চোখ জোড়া একদম স্থির, তার শীতল। হঠাৎ রুহি তুহিনের হৃৎস্পন্দন অনুভব করলো। সেই স্পন্দন যেন তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। সে ধীরে ধীরে তুহিনের দিকে তাকালো। তুহিনের ধূসর চোখ জোড়া একদম স্থির আর শীতল। সেই চোখের গভীর কিছু লুকিয়ে আছে, যেন হাজার গল্প বলার অপেক্ষায়। তুহিন আস্তে করে রুহির মুখে পড়া চুলগুলো কানের পেছনে গুজে দিল। তার আঙ্গুলের নরম স্পর্শে রুহি থেমে গেল, কান্নাও বন্ধ হয়ে গেল। তুহিন ফিসফিস করে বলতে শুরু করলো, আমি এসেছি। আমি কি ক্ষমা করা যায় না? আমি আর কখনো তোমার চোখ থেকে এক ফোঁটা জল পড়তে দেব না। আমি তোমার স্বপ্ন নই, আমি তোমার বাস্তব। আমি তোমার কল্পনা নই, আমি তোমার সত্য। তুমি আমার লিটল অ্যাঞ্জেল। রুহি তুহিনের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তার কাপা ঠোঁট আর বড় বড় চোখে সে তুহিনের দিকে তাকিয়ে রইল। তার গলার স্বর ভাঙল। না না, এটা সত্যি নয়। আমি জানি আমি কল্পনা করছি। তুমি আমার কল্পনা, তাই না? তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমাকে সুস্থ করবে, আর তখন তখন আমি আর তোমাকে দেখতে পাবো না, তাই না তুহিন? রুহি যেন পাগলের মতো কথা বলে যাচ্ছে। তার কণ্ঠে এক অদ্ভুত আতঙ্ক আর আবেগ। তুহিনের চোখে এবার জল ভরে গেল, কিন্তু সে চুপ। কিছু না বলে সে রুহিকে হঠাৎ শক্ত করে জড়িয়ে ধরল। তার নিজের চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। তুহিন গভীর কণ্ঠে বলল, তুমি আর পাগলামি করো না রুহি। আমি এখানে আছি, আমি তোমার সত্য। আমি আর কোথাও যাব না।
এই বলে তুহিন রুহির মুখ ধরে তার ঠোঁটে নিজের ঠোঁটের মাঝে টেনে নিল। রুহি এক মুহূর্তের জন্য পুরো থেমে গেল। তার ঠোঁটের নরম স্পর্শে সে যেন সমস্ত শীতলতা ভুলে গেল। তার দুই হাত দিয়ে তুহিনকে শক্ত করে জড়িয়ে ধরল। তার আঙ্গুল তুহিনের পেছনের শক্ত করে চেপে ধরল। তাদের মধ্যে যেন সময় থেমে গেল। রুহি তুহিনের অস্তিত্বে ডুবে গেল। তুহিনের হাত আস্তে আস্তে রুহির শরীরের উপর দিয়ে বয়ে গেল। তুহিন ধীরে ধীরে রুহিকে ছেড়ে দিল। তাদের কপাল একের অপরের সঙ্গে ঠেকিয়ে রইল। তুহিন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যেন তার নিজের হৃদস্পন্দনকে সামলাতে পারছে না। রুহি নিঃশব্দ হয়ে বসে রইল, একদম নির্বাক। তুহিন তাকে পাজা কোলে করে সোফায় বসিয়ে দিল। রুহির চোখে কেবল অভিমান আর কান্নার ছাপ। দীর্ঘ নীরবতার পর রুহির কণ্ঠ ফিসফিস করে উঠল। তুমি বেঁচে থাকলে আমার সামনে আসোনি কেন? তুমি কি আমাকে শাস্তি দিতে চেয়েছিলে? আমি জানি আমি শাস্তির যোগ্য। তুমি আমাকে ঘৃণা করো, তাই না? আমি জানি তুহিন, আমি ঘৃণার যোগ্য। আমি অন্যের কথায় বিশ্বাস করে দুইবার তোমাকে নিজ হাতে মেরে ফেলেছি। এই বলে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। তার কান্নার শব্দে পুরো ঘর ভারী হয়ে উঠল। তুহিন ধীরে ধীরে রুহির পাশে হাঁটু গেড়ে বসলো। তার ধূসর চোখে গভীরতা ফুটে উঠল। সে রুহির হাত দুটো নিজের হাতে নিল। তারপর নরম কণ্ঠে বলতে শুরু করলো। তোমার এক একটা শাস্তি আল্লাহর কাছে ক্ষমার পাঠ, তোমার এক একটা ঘৃণা আমার ভালোবাসার হাত। তুমি আমাকে যতবার ভেঙেছ ততবার আমি গড়েছি নতুন রূপে। তুমি আমাকে হারাতে চেয়েছ, তবু আমি থেকে গেছি অদৃশ্য প্রতি মুহূর্তে। তোমার ভুলে আমি ছিলাম না, তোমার ভুলেই তো তোমাকে চাই। তুমি যদি আমাকে হারিয়ে ফেলো তবে আমি কি বেঁচে থাকি? তুহিনের কথা শুনে রুহি স্তব্ধ হয়ে গেল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। সে তুহিনের চোখের দিকে তাকিয়ে রইল। তুহিন আবার মৃদু হেসে বলল, তুমি যতই আমাকে দূরে ঢালো আমি ততই তোমার কাছে ফিরে আসবো, কারণ তুমি আমার লিটল অ্যাঞ্জেল আর আমার পৃথিবী তোমাকেই ঘিরে। রুহি হঠাৎ আবার কান্নায় ভেঙে পড়ল। তুহিন তাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন পৃথিবীর সব কষ্ট থেকে তাকে বাঁচাতে চায়। ফ্ল্যাশব্যাক। সেদিন যেদিন তুমি আমাকে ফেলে রেখে চলে গেলে আমি অন্ধকারে পড়েছিলাম। ঠিক তখনই আগুনে বেগম এসে পৌঁছেছেন। তিনি আমার কাছে এসে হাঁটু গেড়ে বসলেন। তার চোখ ফেটে জল বের হচ্ছিল। আমি তখনও সচেতন ছিলাম না, কিন্তু তার কণ্ঠস্বর যেন দূর থেকে শুনতে পাচ্ছিলাম। তুহিন এক মুহূর্ত থেকে রুহির চোখের দিকে তাকালো। রুহির মুখে হতবাক দৃষ্টি স্পষ্ট। তুহিন আবার বলতে শুরু করলো, আমিনা বেগম আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। সেই রাতে আমার জীবন মৃত্যুর দোলা চলেছিল। যখন জ্ঞান ফিরল আমি প্রথমেই তাকে আমার সামনে দেখতে পেলাম। তার মুখে অসীম কষ্ট আর চোখে এক ধরনের অপরাধ বোধ। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। কেন তিনি আমাকে বাঁচালেন? কেন আমার জন্য তার এত চিন্তা? আমি কিছু বুঝতে পারছিলাম না। তুহিনের গলায় এবার আবেগ ভর করলো। তখন তিনি কাঁদতে কাঁদতে আমাকে বললেন, বাবা, আমি জানি তুই ঈশান না। ঈশান আমার কাছে এসেছিল, ও আমাকে ভেবেছিল হর কুকর্মের সাহায্য করব, কিন্তু আমি তা করতে পারি না। ঈশানকে আমি ছোটবেলা থেকে বড় করেছি, কিন্তু কখনো ভাবিনি প্রতিশোধের নেশায় ও এত নিচে নেমে যাবে। আমি তার কথা শুনে হতবাক হয়ে গেছিলাম। আমি তখনও বোঝার চেষ্টা করছি তার কথার অর্থ কি। ঠিক তখনই তিনি হঠাৎ আমাকে বললেন, তুহিন, একবার মা বলে ডাক। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি কেমন যেন অস্বস্তি বোধ করছিলাম। তাকে অবাক চোখে তাকিয়েছিলাম। যখন তিনি আবার বলতে লাগলেন, তোমার পায়ে যে ছোট বাটমার্ক, সেটা দেখে আমি তোমাকে চিনে ফেলি। সেই দিনই বুঝেছিলাম তুমি আমারই ছেলে। আর তোমার চোখে যে লেন্স দেখিয়েছিলাম, ও তাও আমাকে নিশ্চিত করেছিল। তোমার চোখের রং আর এই চিহ্ন, এগুলো আমাকে তোমার সত্যিকারের পরিচয় দিয়েছে। তুহিন থেমে গেল, তার মুখে গভীর বিষণ্ণতা। আমিনা বেগম তখন কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে বললেন, আমি তোমাকে হারিয়েছিলাম তুহিন, কিন্তু ঈশ্বর যেন আমাকে আবার তোমাকে ফিরিয়ে দিয়েছেন। আমি জানি আমি অনেক দেরি করেছি, কিন্তু যদি পারিস আমাকে ক্ষমা কর। আমি শুধু চাই তুই একবার মা বলে ডাক।
তুহিনের কণ্ঠ ভেঙে এলো, তার ধূসর চোখে জল জমতে শুরু করলো। রুহি বিস্ময়ে স্থির হয়ে শুনছিল, তার চোখেও জল ভরে উঠল। তুহিনের গলায় এবার কান্নার স্বর। আমি জানি না কিভাবে আমি ওই মুহূর্তটা সামলেছিলাম। তার কথাগুলো, তার চোখের জল আমাকে নতুন করে চিনতে বাধ্য করেছিল। আমিনা বেগমের কথাগুলো আমার জীবনকে পাল্টে দিয়েছিল। সেদিন থেকে তুহিন ইচ্ছাকৃতভাবে রুহির কাছ থেকে নিজের পরিচয় লুকিয়েছিল। আমেনা বেগম সব কিছুই জানতো। এই কারণেই রুহিকে ঈশানের কাছে যেতে সাহায্য করেছে, যেন রুহি ঈশানকে মারতে পারে। আমেনা বেগম প্রথম থেকে সব কিছু জানতে রুহির অবস্থা সম্পর্কে তুহিনকে বলতে থাকতো, কিন্তু সে সম্পূর্ণ সুস্থ ছিল না। এই কারণে সে দেশের বাইরে এসে নিজের চিকিৎসা করায়। আর এদিকে রুহির অবস্থা খারাপ হতে থাকে। এ কারণে আমেনা বেগম ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে সুইজারল্যান্ডে রুহিকে আনার ব্যবস্থা করে, যেন রুহি তুহিনের সাথে থাকতে পারে। বর্তমান তুহিন রুহির কপালে ছোট্ট করে একটা চুমু খেলো। তুহিন ধীরে ধীরে রুহির দিকে তাকিয়ে বলল, তুমি আমার ভিলেন গার্ল, আমার বাঘিনী, আমার প্রতিশোধ। তুমি নিজেই নিজের শত্রুদের শেষ করে দিয়েছ, আর আমি শুধু দেখেছি। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? তার কণ্ঠে তীব্র অনুভূতি ছিল। তারপর সে একটু থেমে গিয়ে আরো বলল, কিন্তু বিশ্বাস করো জান, আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। যখন তুমি অসুস্থ ছিলে, আমি চাইলে তোমার কাছে যেতে পারছিলাম না। আমার হাত পা বাঁধা ছিল। আমি নিজে হসপিটালে ছিলাম, অনেক কষ্ট সয়ে ফেলেছি, তাই না? তুহিন তার চোখের গভীর দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে বলল, তবে এখন সব কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। সে বলতে বলতেই তুহিন তার মুখ গুজে দিল রুহির গলায়, যেন সব কিছু এক মুহূর্তেই শেষ করতে চাচ্ছিল। রুহি তার গলায় শক্ত করে জড়িয়ে ধরল। তুহিন অনুভব করলো এখন সত্যি তার সমস্ত কষ্ট শেষ হয়ে গেছে, আর সে কোনোভাবে এই মুহূর্তটিকে হারাতে চায় না। তুহিন যখন রুহিকে নামিয়ে উঠতে চায়, তখনই রুহি তুহিনের গলা জড়িয়ে ধরে আবেগী কণ্ঠে বলতে থাকে, প্লিজ আর একটু। এই তিনটা শব্দের মধ্যে ছিল গভীর ভালোবাসা, গভীর নেশা, যে আবদার তুহিনের পক্ষে ফেলা অসম্ভব ছিল। তুহিন শুকনো ঢোক গিলে রুহির দিকে তাকায়, তারপর এক ঝটকায় কোলে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। সম্পূর্ণ রুম অন্ধকারে আচ্ছন্ন, কয়েকটা মোমবাতি জ্বালানো, এতে রুমের পরিবেশ আরো বেশি শীতল হয়ে যায়। তুহিন রুহিকে খাটে শুয়ে দিয়ে রুহির জামার পেছনের ফিতা এক টানে খুলে দেয়। সঙ্গে সঙ্গে জামার গলাটা ঘাড় অবধি নেমে আসে। এতে রুহির বুকের নিচের তিলটা স্পষ্ট। তুহিন সেদিকে নেশার দৃষ্টিতে তাকিয়ে অজস্র চুম্বন এঁকে দেয়। রুহির নিঃশ্বাস ভারী হতে থাকে। ধীরে ধীরে রুহির অষ্টদয় তুহিন আবদ্ধ করে নেয়। তারপর এক সেকেন্ডও তুহিন শার্টটা খুলে রুহির চুলের কাছে মুখ গুজে ফিসফিস করে বলতে থাকে, তুমি আমার সম্পূর্ণভাবে হাতে তৈরি। তোমার জীবনে আলোকে ভরিয়ে দেবো আমি। আমার অন্ধকার জীবনে তুমি ছিলে আমার একমাত্র আলোর দিশা। অনেক বেশি ভালোবাসি লিটল অ্যাঞ্জেল। রুহি নিস্তব্ধ, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে শুধু অনুভব করছে, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। তুহিন রুহির সংবেদনশীল অঙ্গগুলোয় নিজের অস্তিত্ব বোঝাতে প্রগাঢ় স্পর্শ ছুঁয়ে দেয়। তার ঘনিষ্ঠ ডাক অপেক্ষা করতে পারেনি রুহি। তার শরীরে তুহিনের অবাধ্য হাতের গভীর বিচরণ রুহি ভেতরের চিত্তকে অসাড় করে দিচ্ছে, অচল করে দিচ্ছে তার দেহের অতি সঞ্চলতা। আজকের রাতটা তাদের ভালোবাসার 5 বছরের এক নতুন দিগন্ত খুলে দেয়। দূরত্ব যেন মিলিয়ে যায়, তাদের অস্তিত্ব একে অপরের সাথে মিশে যায়, একে অপরের মধ্যে হারিয়ে যায় তারা। সুইজারল্যান্ডের সকালটা সত্যি অসাধারণ, একেবারে নিস্তব্ধ। ঠান্ডা বাতাসের কোমল স্পর্শ যেন প্রকৃতির শান্তি বয়ে নিয়ে আসে, এবং সূর্যের মিষ্টি আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে। সেই আলোর উজ্জ্বলতায় রুহির মুখে পড়ে, তার চোখ ও গালে আলতো করে আছড়ে পড়ে, যা তাকে সজাগ
করে তোলে। এক মুহূর্তের জন্য নিজের দিকে তাকিয়ে কালকের রাতের ঘটনা মনে পড়ে, আর সেই সঙ্গে তার গাল দুটো লাল হয়ে যায় লজ্জায়। তুহিনকে খুঁজতে থাকে সে, কিন্তু তাকে কোথাও পায় না। তৎক্ষণাৎ সে চাদরটা গায়ে পেঁচিয়ে দাঁড়িয়ে থাকে, আর ঠিক সেই সময় দরজা খুলে তুহিন প্রবেশ করে। তুহিনকে দেখে রুহি চাদরটা আরও একটু উঁচু করে নেয়, যেন কিছুটা লজ্জা অনুভব করে। তুহিন হালকা হেসে রুহির কাছে এসে বলতে থাকে। এখন এগুলো লজ্জা ভাঙেনি? রুহি তখন তুহিনের বুকে মুখ লুকিয়ে ফেলে। তুহিন নিজের শার্টটা রুহিকে দেয় এবং ফ্রেশ হতে পাঠায়। রুহি ফ্রেশ হয়ে আসে, কিন্তু শার্টটা বারবার পায়ের নিচের দিকে টানতে থাকে। তুহিন মুচকি হাসে আর বলেই উঠে। তুমি সত্যি অপূর্ব লাগছে। পরে তুহিন রুহিকে কোলে তুলে নিয়ে নিচে যায়। টেবিলের চেয়ারে বসিয়ে তুহিন রুহিকে কোলে বসিয়ে খাবার খাইয়ে দিতে থাকে। খাবার খাইয়ে দেওয়ার সময় রুহি মৃদু কণ্ঠে বলতে থাকে। কতদিন পরে এমন খাবার খাচ্ছি। তুহিন হালকা মুচকি হেসে তার চোখে গভীর ভালোবাসা ফুটে ওঠে এবং বলে, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে কখনো নিজের হতে দেব না। তার এই কথা শুনে রুহির হৃদয় আনন্দে ভরে ওঠে, আর তার চোখে এক ধরনের কৃতজ্ঞতা এবং ভালোবাসা ফুটে ওঠে। 5 বছর পর রুহি একটি 3 বছরের ছোট শিশুর পেছনে পেছনে দৌড়াতে থাকে। তার ছোট্ট পা দুটি মাটিতে লাফিয়ে লাফিয়ে চলছিল, আর রুহি বারবার তাকে ডাকছিল। আরু, তুই কোথায় যাচ্ছিস? আরু তার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়ে চলে যায়, যেন রুহি তাকে ধরতে না পারে। রুহির মুখে একটা অস্থির হাসি, আবার কখনো চুপ করে পড়ে যাচ্ছে। অবশেষে রুহি কোনো রকম আরুকে কোলে তুলে নিয়ে বলে, অনেক বাজি হয়েছিস তুই আরু। তার কোলে বসিয়ে সে জোর করে খাবার দিতে থাকে, কিন্তু আরু খেতে চায় না। সে কেবল ছুটতে চায় আর খাবারের দিকে একটুকু মনোযোগ দেয় না। তখনই বাইরে থেকে তুহিন চলে আসে। তুহিনের দিকে তাকিয়ে আরু আনন্দের চিৎকার করে ওঠে। পাপা, আরু তুহিনের কোলে চলে যায়, আর তুহিন তাকে আদরে কোলে তুলে নেয়। রুহি মুচকি হেসে তুহিনের দিকে তাকায় এবং বলে, দেখ, আমাদের ছোট্ট বাজি এখনো এমনই। তুহিন তার মাথায় একটুখানি চুমু দিয়ে বলে, এটা তো তোমার মতোই হয়েছে। এই মুহূর্তটা যেন এক অপূর্ব মিষ্টি সময়, যেখানে তারা সবাই একে অপরের ঘিরে ভালোবাসায় ভরা। 3 জন একে অপরের পাশে বসে। আরও মাঝে মধ্যে হাসছে, আর রুহিও তুহিন তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুহিন আর রুহি একে অপরের হাত ধরেছে, আর এই শান্ত সময় তাদের ভালোবাসার আরও এক নতুন অধ্যায়ের সূচনা করে। রাতের ঘন অন্ধকারে আরু ঘুমিয়ে পড়ে, আর রুহি তাকে একদম শান্তভাবে শুয়ে থাকতে দেখে। তখন রুহি সতর্কভাবে বিছানার পাশে দাঁড়িয়ে তার ছোট্ট ভালোবাসাকে শুতে দেয়, যেন সে সারা রাত শান্তিতে ঘুমাতে পারে। তারপর রুহি আর তুহিন ব্যালকনির দোলনায় বসে একে অপরের এক মুহূর্তের জন্য নিঃশব্দ অনুভব করে। হালকা ঠান্ডা বাতাস, রাতের নিস্তব্ধতা, আর তাদের হৃদয়ের এক অমলিন সম্পর্ক একাকার হয়ে যায়। তুহিন হঠাৎ কোমরে তার শীতল হাত রাখে, আর রুহি তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকায়। তুহিন তার কপালে আলতো করে চুমু দিয়ে মিষ্টি কণ্ঠে বলে, ভালোবাসি। রুহি তার চোখে চোখ রেখে তুহিনকে জড়িয়ে ধরে। ভালোবাসি আরুর বাবা। বলে তার বুকের কাছে নিজেকে আরো কাছে টেনে নেয়। তুহিন রুহির চুলগুলো কানের পিছনে গুজে দেয়, তার কানে কানে বলল, তুমি জানো আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এই মুহূর্তটা আমি তোমার জন্য লিখে রাখবো, 1 বছর ছন্দের মতো, যেখানে প্রতিটি শব্দ তোমার ভালোবাসায় ভরা থাকবে। রুহি তার দিকে তাকিয়ে চোখের কোণে এক মিষ্টি হাসি রেখে বলল, তুমি বললে আমি তোমার ছন্দের উত্তর দেব, যেন এই ভালোবাসার কাব্য কখনো শেষ না হয়। তুহিন সেই মুহূর্তে একটি ছন্দ বলতে শুরু করলো। এই হৃদয়ে অমর ভালোবাসা, তোমার পাশে থাকে চিরকাল, চলবে আমার ছন্দে তোমার মিষ্টি হাসি, প্রেমে ভরা রাত্রের দিন এককালে। রুহি সেই ছন্দের উত্তর দিল, তুমি তো আমার জীবনের সুর, যতদিন থাকবে তুমি থাকবে শান্তি, প্রেমের ছন্দে জীবনের গানে, এভাবে আমরা চিরকাল একসাথে।
এবার তুহিন রুহিকে পাজাকোলে করে নিয়ে মাথার সাথে মাথা ঠেকিয়ে বলতে থাকে। তুমি তুই শুরু, তুমি তুই সমাপ্ত। তোমার ভালোবাসা জীবনের সব কথা প্রাপ্ত। তুমি আছো পাশে, আমি তোমার মাঝে। তুমি ছায়া জীবনের প্রতিটি সাজে। তুমি তুই জীবন, তুমি তুই স্বপ্ন। তুমি ছাড়া কিছু শূন্য, একমাত্র আমি চুম্প। তুমি প্রেমের শব্দ, আমি হৃদয়ের গান। তুমি তো অদিও, একমাত্র প্রিয় প্রাণ। তাদের ভালোবাসার জীবন এক নতুন সূচনা হয়ে ওঠে। একে অপরের পাশে হাত ধরেই তারা পৃথিবীকে নতুন করে চেনে। রুহি আর তুহিনের সম্পর্ক এক গভীর বন্ধন হয়ে গড়ে ওঠে, যেখানে ভালোবাসার প্রতিটি মুহূর্ত অমূল্য হয়ে ওঠে। ছন্দে যেমন কথাগুলি বুনে যায়, ঠিক তেমনি তাদের জীবনও ছন্দে ভরা থাক। একটি সুখময় যাত্রা, যেখানে কেউ কাউকে ছেড়ে চলে যায় না। তাদের ভালোবাসা শুধু দুটি হৃদয়ের মিলন নয়, বরং একে অপরের প্রতিটি দুঃখ, আনন্দ, স্বপ্ন ও সংগ্রামের সঙ্গী হয়ে উঠুক। শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে প্রেমের গল্প কখনো শেষ হবে না। তাদের সম্পর্কের মাঝে ছড়িয়ে পড়ে বিশাল প্রশান্তি, যেখানে তুমিতেই, শুধু তুমিতেই সমাপ্ত। এই শব্দগুলো যেন তাদের ভালোবাসার চিরকালীন প্রতিধ্বনি। এভাবে তাদের ভালোবাসা জীবনের এক অপূর্ব গল্প হয়ে থাক, যা সময়ের সঙ্গে আরো গভীর, আরো সুন্দর হয়ে উঠুক। সমাপ্ত। আসসালামু আলাইকুম। আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
স্যার আমাকে ছেড়ে দিন, আমি সত্যি বলছি আমি কিছু জানি না।